পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন। যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। যারা পুরানো ক্লাসগুলো দেখেছো তারা জানোই যে আমরা বয়েলের সূত্রটি থিওরিটা কমপ্লিট করে ওখান থেকে যত রকমের ম্যাথ হয়ে থাকে সেগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা পরবর্তী টপিক শুরু করব এই গ্যাসের আচরণ চ্যাপ্টারের চার্লসের সূত্র। ওকে, ঠিক আমরা বয়েলের সূত্র যেমনভাবে কমপ্লিট করেছিলাম থিওরি তারপরে ম্যাথ, ওকে ঠিক সেরকমই আমরা এটাও শুরু করব। প্রথমত আমরা চার্লসের সূত্রের থিওরিটা আমরা জানব, তারপর আমরা শুরু করব যে ম্যাথ সম্পর্কে। ওকে, তাহলে আমরা প্রথম টপিক দিচ্ছি যে চার্লসের সূত্র। ওকে, চার্লসের সূত্র। ওকে, CHARLES, চার্লস ল। তো আমাদের এই চার্লস ল পড়ার পূর্বে আমাদের এই চার্লসের সূত্রটা কীভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথম তাহলে পয়েন্ট দিচ্ছি যে আবিষ্কার সম্পর্কে। আবিষ্কার কিভাবে বা কে করেছিল? 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী একজন, ফরাসি বিজ্ঞানী জ্যাকবস চার্লস বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং ওই গ্যাসকে স্থির অবস্থাতে, আচ্ছা একটু চিত্রের মাধ্যমে দেখে দিই। ধরো এই একটি পাত্র, এই পাত্রের ওপরে একটি চাপ দেওয়া হচ্ছে, এই চাপকে নির্দিষ্ট রেখেছে। নির্দিষ্ট এর অর্থ হচ্ছে যে ওই চাপকে বাড়াচ্ছে না এবং কমাচ্ছে না। এখন এই পাত্রটি যে টেম্পারেচারের মধ্যে রয়েছে সেই টেম্পারেচারটাও পরিবর্তনীয় মানে টেম্পারেচারটাকে বাড়ানো হচ্ছে এবং কমানো হচ্ছে। ওকে, টেম্পারেচারকে বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে। আচ্ছা, এর মধ্যে যে গ্যাস রয়েছে গ্যাসের ভর হচ্ছে নির্দিষ্ট, মানে এই পাত্রের মধ্যে যেই পরিমাণ গ্যাস রয়েছে, যেমন আমরা গ্যাসের সিলিন্ডারে ভরে আনা হয় যেমন 15 লিটার 16 লিটার, ঠিক সেরকমই এই পাত্রের মধ্যে যে গ্যাসটিকে রাখা হয়েছে সেই গ্যাসের ভর নির্দিষ্ট আছে, মানে বাড়ানোও হচ্ছে না কমানোও হচ্ছে না, ঠিক চাপের মতো পরিস্থিতিতে। এখন এই টেম্পারেচারকে বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে। কতটা বাড়াবো? যত ইচ্ছা বাড়াতে পারো। আমি ধরলাম 1 ডিগ্রি সেলসিয়াসকে বাড়িয়ে দেওয়া হলো। তো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেওয়া হলে আমাদের এই গ্যাসের মধ্যে একটা আয়তন রয়েছে ভি। এই আয়তন এবং টি, এদের দুজনের সম্পর্ক নিয়ে যে সূত্রটি প্রমাণ করেন সেই সূত্রকে আমরা বলবো চার্লসের ল। তাহলে এই যে কথাটা বললাম এই কথাটা একটু ছোট্ট ভাষার মাধ্যমে লিখে নিই। চার্লস বিভিন্ন গ্যাসের স্থির চাপে, আচ্ছা এখানে ভরের গায়ে লেগে যাচ্ছে, ক্যান্সেল করে দিই। স্থির চাপে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে আয়তনের পরিবর্তন লক্ষ্য করে যে সূত্র স্থাপন করেন
স্থাপন করেন তা চার্লসের সূত্র, চার্লসের সূত্র বলে। এবারে এই চার্লসের সূত্র ভি এবং টি এদেরকে কি বলছে, আমি ধরলাম যে টি কতটা বাড়ানো হচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হচ্ছে। তো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে এই আয়তনটি 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াসে যতটা আয়তন ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পেয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম, একবার প্রথম থেকে বলছি, যে চাপ নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা একটু কালারটা চেঞ্জ করি, উষ্ণতা বৃদ্ধি করলে বা হ্রাস করলে ওই গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল ওই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি মানে বাড়তে পারে বা কমতে পারে। ওকে, এটি হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, আর একবার হয়ে যাক, ধীরে ধীরে বলছি, একটু বোঝার চেষ্টা করবে, একটু ক্লিয়ার করে দিই। যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা মানে টিকে বাড়ানো হলে বা কমানো হলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যেটি ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, দুবার বললাম, এটাকে যখন একটু ভাষার মাধ্যমে লিখে দেব তাতে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে আমরা এই যে বিজ্ঞানীটা পড়লাম চার্লস, ফরাসি বিজ্ঞানী, এই চার্লসের চিত্রটা পাশে রেখেছি, এই যে দেখে নাও, ইনি হচ্ছে আমাদের চার্লস, যিনি এই সূত্রটি প্রবর্তন করেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে সূত্রটাকে লিখে নিই। যে সূত্র যেটা ওখানেই বলেছি সেটাই লিখব, যে চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এই সূত্রের মধ্যে যে 1/273 লিখলাম, এই 1/273কে স্থির চাপে গ্যাসের প্রসারাঙ্ক বা গ্যাসের
আয়তন গুণাঙ্ক বলে। ওকে, তো কেন বলা হয়? কারণ এই গ্যাসটি আয়তনে বেড়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, এই কারণে একে গ্যাসের আয়তন গুণাঙ্ক বা গ্যাসের প্রসারণ বলা হয়ে থাকে। ওকে, আর এই যে 1/273 বা এই গ্যাসের প্রসারাঙ্ক বা গ্যাসের আয়তন গুণাঙ্ক, একে বা এর মান সকল গ্যাসের জন্য সমান হয়ে থাকে। সকল গ্যাসের জন্য সমান। ওকে, এখন এই যে সূত্রটি আমরা পড়লাম, এই সূত্রের মধ্যে ধ্রুবক কি রয়েছে? ধ্রুবক আমরা পরিষ্কারই বুঝতে পারছি, ধ্রুবক হচ্ছে দুটি ধ্রুবক রয়েছে। তাহলে হেডিং দেব যে ধ্রুবক মানে কনস্ট্যান্ট রয়েছে। যে প্রথমত একে হচ্ছে গ্যাসের চাপ এবং দ্বিতীয়ত হচ্ছে গ্যাসের ভর। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলছি, যেটা তোমাদের পুরানো কোশ্চেন, যে বয়েলের সূত্রে ধ্রুবক কোনটি? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তীতে এই চার্লসের সূত্র ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এখানে পয়েন্ট দেওয়া যাক। ব্যাখ্যা ও গাণিতিক রূপ দুটো একত্রিত প্রমাণ করা হবে। গাণিতিক রূপ প্রথমত আমরা ধরে নেব, ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 ধরলাম। ওকে, তো এখান থেকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে V0 এর 1/273 অংশ বৃদ্ধি পাবে, এবং যদি 1 ডিগ্রি হ্রাস করা হয়, তাহলে এই V0 থেকে 1/273 অংশ মাইনাস হয়ে যাবে। তো সেটাই এখন করব আমরা। তাহলে চাপকে স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুসারে টি ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা এটাকে নেক্সট লাইনে লিখি, যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বৃদ্ধি হবে কত? V0, ওকে, টি ডিগ্রির সাপেক্ষে 273 অংশ বৃদ্ধি পাবে। ওকে, তো এখানে টি ধরার কারণ কি? টি এর সাপেক্ষে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস যা খুশি দিতে পারি। ওকে, সেই কারণে আমরা এখানে 1, 2, 3 না লিখে সরাসরি টি ডিগ্রি সেলসিয়াস লিখে দিয়েছি। যেমন আমাদের সংজ্ঞা ছিল, সংজ্ঞা অনুসারে আমরা বৃদ্ধি করেছি যে V0 এর সাপেক্ষে টি ডিগ্রি সেলসিয়াসের অনুসারে 273 অংশ। আচ্ছা, একবার তোমাদের সংজ্ঞাটাকে দেখিয়ে দিই। এই যে এখানে দেওয়া ছিল 1 ডিগ্রি সেলসিয়াস মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এটা আমরা যেহেতু বৃদ্ধি করছি তাই আমরা ওটাকে কি করব, যে প্লাস করব। ওকে, তাহলে অর্থাৎ গ্যাসের মোট আয়তন কি হবে, মোট আয়তন, এটা হচ্ছে ভি টি ধরলাম। কেন? কারণ টি ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে, যেহেতু বেড়েছে তাই টি এর সামনে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো কিছু না দিলেও চলতো, টি এর সামনে কিছু নেই মানেই প্লাস অলরেডি। আচ্ছা, তাহলে ভি 0 ছিল, তার সঙ্গে এই মানটি বেড়ে গিয়েছে, তাহলে ভি 0 টি বাই 273। ওকে, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, ভি 0 কমন নিয়ে নিলে তাহলে 1 প্লাস টি বাই 273 অংশ হচ্ছে, এটা হচ্ছে ভি প্লাস টি এর জন্য। আচ্ছা, এটা একটি সমীকরণ এক রকমের হয়ে গেল। এটা হচ্ছে কি বৃদ্ধির জন্য করেছি। এখন হ্রাসের জন্য আমরা একটু করব। তাহলে এখানে লিখব ঠিক একই রকমের আমরা কিছুক্ষণ আগে যেটা করেছিলাম, যে চাপ স্থির রেখে উষ্ণতা হ্রাস করলে চার্লসের সূত্র অনুসারে তাহলে কতটা ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, এক মিনিট, আয়তন হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে? ঠিক একই রকমের যতটা বেড়েছিল তখন, ভি 0 টি বাই 273 এটি হ্রাস পাবে। তাহলে আগেরটা বৃদ্ধি হয়েছিল তাই আমরা প্লাস করেছিলাম, এখানে হ্রাস পাচ্ছে অর্থাৎ আমরা মাইনাস করব। তাহলে অর্থাৎ গ্যাসের মোট আয়তন ভি মাইনাস টি সমান হয়ে যাবে ভি 0 মাইনাস ভি 0 টি বাই 273। এটাকে সমাধান করলে ভি মাইনাস টি থাকলো, ভি 0 কমন নিয়ে নিলে তাহলে থাকছে 1 প্লাস টি বাই 273। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের সমীকরণ হয়ে গেল। তো একটা বৃদ্ধির জন্য সমীকরণ হয়েছে, একটা মাইনাসের জন্য সমীকরণ হয়েছে। তো দুটো সমীকরণকে আমরা যদি একত্রিত করে দিই, তাহলে একত্রিত করে একবার দেখব যে সুতরাং চার্লসের সূত্রানুসারে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হ্রাস বা বৃদ্ধির জন্য সমীকরণটা কি হবে, ভি প্লাস মাইনাস দুটোকে একত্রিত দিয়ে দিচ্ছে একসাথে, প্লাস মাইনাস টি সমান ভি 0 1 প্লাস মাইনাস টি বাই 273। এই হচ্ছে আমাদের সমীকরণ। তো এই সমীকরণটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এই সমীকরণ থেকে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ দেওয়া থাকে,
এটা একটু রেড কালার করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এই সমীকরণটা বা এই দুটো সমীকরণ থেকেই এই লাস্ট সমীকরণটি তৈরি হয়েছে। এটা হচ্ছে বৃদ্ধির জন্য, এবং নেক্সট পরবর্তী যে সমীকরণটি হয়েছে এটা হচ্ছে হ্রাস করার জন্য। ওকে, আমাদের ফাইনাল যে সমীকরণটি সেটি হচ্ছে এই যে লাস্ট সমীকরণ। ওকে, আচ্ছা, এই হয়ে গেল আমাদের ব্যাখ্যা। নেক্সট পরবর্তীতে আমরা শুরু করব যে লেখচিত্র। আচ্ছা, এটা একটু নেক্সট পরবর্তী টপিকে আমরা করছি। তাহলে আমরা পয়েন্ট দেই যে লেখচিত্র। লেখচিত্রটা কিসের হয়ে থাকবে? লেখচিত্রটা আমাদের এই চার্লসের সমীকরণে ভর এবং চাপ এরা তো হচ্ছে স্থির, মানে ধ্রুবক। তাহলে আমরা দুজনকে নিয়ে কাজ করছি, একটা হচ্ছে উষ্ণতা টি এবং আর একটি হচ্ছে যে আয়তন ভি। এই টি এবং ভি এর লেখচিত্র সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যেটা হবে চার্লসের লেখচিত্র, মানে চার্লসের সূত্রের লেখচিত্র। ওকে, তাহলে এখানে একটু হেডিং দিয়ে দেওয়া যাক যে আয়তন ভি বনাম সেলসিয়াস স্কেল, মানে আমরা যে উষ্ণতাটা ব্যবহার করছি যে টি ডিগ্রি সেলসিয়াস, তাই আমরা এখানে লিখব সেলসিয়াস স্কেল লেখচিত্র। সেলসিয়াস উষ্ণতা বা স্কেল করতে পারো, কোনো সমস্যা নেই। সেলসিয়াস উষ্ণতা, যাকে আমরা টি ডিগ্রি সেলসিয়াস হিসাবে ধরলাম, এর লেখচিত্র। ওকে, লেখচিত্রটা একটু লক্ষ্য করবে। আমরা গ্রাফটা অঙ্কন করলাম, ঠিক এদিকে টি ডিগ্রি সেলসিয়াস, এটি হচ্ছে ভুজ বা অনুভূমিক বলা হয়, আর এদিকটা হচ্ছে উলম্ব অক্ষ বা কোটি বলা হয়ে থাকে, এদিকে আয়তন ভিকে রাখলাম। ঠিক মধ্যিখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এদিকে যত যাচ্ছে তত টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, +1 +2 +3 +4 করে ধীরে ধীরে বাড়তে আছে। যখন এই পিছন দিকে আসা হবে তখন কি হবে, এটা পরপর কমতে থাকবে, যে -1 -2 -3 -4 করে ধীরে ধীরে যাচ্ছে। ওকে, এটা অত তো লেখা যায় না, এটা একটু ডট ডট দিয়ে দিচ্ছি। ডট ডট দিয়ে মাঝে আমি করলাম -273। এই -273 কেন করলাম? কারণ আমরা জানি যে আমাদের একটা পরিবেশের মধ্যে টেম্পারেচার রয়েছে। আমাদের গ্রীষ্মকালে সাধারণত টেম্পারেচার হয়ে থাকে 40-এর উপরে উঠে যায়, এবং শীতকালে টেম্পারেচার হয়ে যায় প্রায় 9, 8, 10-এর কাছাকাছি চলে যায়। এখন যদি কাশ্মীর বা দার্জিলিংয়ের দিকে যাওয়া হয়, সেদিকে তো বরফ অবস্থান করে, সেদিকে টেম্পারেচার আরও কম, সেদিকে মাইনাসে নেমে যায়। তো -1 -2 এরকম করে কত দূর যাবে? তো -1 -2 এরকম করে সাধারণত উষ্ণতা -273 পর্যন্ত হয়ে থাকে। -273-এর এদিকে -274 কখনো হয় না। এই -273 হচ্ছে শেষ। ওকে, এখন আমরা আয়তন এবং উষ্ণতা এই দুইজনকে নিয়ে লেখচিত্রটি অঙ্কন করব। এখন এই -273 ডিগ্রি সেলসিয়াসে এই উষ্ণতাতে আয়তন, যে কোনো গ্যাসের জন্য আয়তন সব থেকে কম হয়, অর্থাৎ 0। তাই আমরা এই -273 থেকে গ্রাফটি শুরু করতে যাচ্ছি। যত টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে তত এর আয়তন একেবারে প্রথমে 0 ছিল, তারপরে ধীরে ধীরে আয়তন বেড়ে যাচ্ছে। লেখচিত্রটা ঠিক হচ্ছে এরকমই। কেমন লেখচিত্র হচ্ছে? তাহলে আমরা এখানে লিখব যে সরল রেখা হচ্ছে, সরল রেখা। এখন এই লেখচিত্রটি সরল রেখা হওয়ার জন্য এই ভি এবং টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক
আচ্ছা সরি, এখানে ব্যস্তানুপাতিক লিখছি। এখানে ধরো এই আমাদের গ্রাফটি হচ্ছে সরল রেখা। যদি এই সরল রেখাটি মূল বিন্দুগামী হয়ে যেত, মূল বিন্দুগামী সরল রেখা হলে তাহলে এই ভি এবং টি এর সম্পর্কটা সমানুপাতিক হয়ে যেত, সমানুপাতিক হতো। ওকে, যেহেতু এই মূল বিন্দুগামী সরলরেখা নয়, তাই ভি এবং টি এর মধ্যে সম্পর্কও সমানুপাতিক নয়। আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। এখন এই যে -273 ডিগ্রি সেলসিয়াস বলা হলো, এই -273 থেকে কম আর উষ্ণতা হয় না, এটাই হচ্ছে সর্বশেষ উষ্ণতা। তাই আমরা এই উষ্ণতাটাকে বলে থাকি পরম শূন্য উষ্ণতা। কি বলি? পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে। তাহলে এখন আমি এই লেখচিত্রটার মাধ্যমে তোমাদেরকে যা বোঝানো হলো, ঠিক সেই জিনিসটাই আমরা এখানে একটু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমত শুরু করব যে চার্লসের সূত্রানুসারে গ্যাসের উষ্ণতা টিকে ভুজ বা অনুভূমিক অক্ষ বা অক্ষে ও আয়তন ভিকে কোটি বা উলম্ব অক্ষ বরাবর চিহ্নিত করে লেখচিত্রটি স্থাপন করা হয়, যা সরলরেখা প্রকৃতির। ওকে, এটা হয়ে গেল আমাদের লেখচিত্র সম্পর্কে। আচ্ছা, ওরই সঙ্গে আর যে কথাগুলো বলেছিলাম সেটা একটু লিখে নেব। যে মূল বিন্দুগামী সরলরেখা নয়, সরলরেখা হয় বলেছি, কিন্তু কেমন সরলরেখা? মূল বিন্দুগামী নয়, মূল বিন্দুগামী নয়। তাই ভি ও টি এর সম্পর্ক সমানুপাতিক নয়। এই সরল রেখাটি পেছনে বর্ধিত মানে বাড়িয়ে দেওয়া হলে, বর্ধিত করলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করে। যেখানে আয়তন শূন্য হয়, আমি বলেছিলাম প্রথমে যে সেটাই লিখছি, আয়তন শূন্য হয়। তাই একে পরম শূন্য উষ্ণতা বলে। বা এখানে আরেকটা ছোট্ট কথা যোগ করতে পারো, যে -273 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম উষ্ণতা আর সম্ভব নয়।
তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতাও বলা হয়ে থাকে। ওটা আমরা নেক্সট আরেকটা স্টেপে করব। আচ্ছা, এই যে পরম শূন্য উষ্ণতা, এই পরম শূন্য উষ্ণতা সম্পর্কে একটু ভালোভাবে আমরা জেনে নিই যে পরম শূন্য উষ্ণতাটা কী। তাহলে পরবর্তী আমরা হেডিং দেব যে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা, একে ইংলিশে বলা হয়ে থাকে যে অ্যাবসল্ট জিরো টেম্পারেচার। ওকে, এখন প্রথমত এই পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা একটু জানি। যে সংজ্ঞা, প্রথম পয়েন্ট দিলাম সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞাটা কি হবে? যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় মানে হ্রাস পায়, সেই উষ্ণতাটাকে আমরা বলবো কি? যে পরম শূন্য উষ্ণতা। তাহলে ওটাই আমরা লিখব, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পেয়ে আয়তন শূন্য হয়, সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। এখন এই পরম শূন্য উষ্ণতা সম্পর্কে একটু জেনে নিই যে সেলসিয়াস স্কেলে এই পরম শূন্য উষ্ণতার মান কত। তাহলে এখানে পরবর্তীতে লিখব যে সেলসিয়াস স্কেলের মান হয়ে থাকে পরম শূন্য উষ্ণতা অনুসারে -273 ডিগ্রি সেলসিয়াস, বা একে আমরা -273.15 ডিগ্রি সেলসিয়াসও লিখে থাকি। ওকে, কোনো কোনো বইয়ে এই দুটোই দেওয়া আছে, বা কোথাও কোথাও যে কোনো একটি দেওয়া রয়েছে, দুটোই একই ধরতে পারো। এটা যে সেলসিয়াস স্কেলের জন্য একেবারে সর্বশেষ মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইট স্কেলের জন্য ফারেনহাইট স্কেলের মান কত হয়? -459.4 ডিগ্রি ফারেনহাইট, বা -459 দশমিক কোনো কোনো বইয়ে 67 ডিগ্রি ফারেনহাইটও দেওয়া থাকে। আচ্ছা, এখানেই লিখছি যে এটি এর থেকে এর থেকে কম উষ্ণতার কোথাও হয় না, তাই এই উষ্ণতাকে আমরা পরম বলে থাকি। তো পুরো মহাবিশ্বে, আচ্ছা পুরো কথাটি আর দেওয়ার দরকার নেই, মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা কোথাও নেই। তাই পরম শূন্য উষ্ণতাকে পরম বা একে চরমও বলা হয়, মানে একেবারে সর্বশেষ। আচ্ছা, এই সম্পর্কে আরও কিছু কথা লিখে দিই। এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, তোমরা এটুকু জানো যে আগে গ্যাস থাকে, তারপরে তরল হয়,
মানে গ্যাস ঠান্ডা পেয়ে তরল হয়, ওই তরল পরবর্তীতে ঠান্ডা পেয়ে কঠিন হয়ে থাকে। ওকে, এটা তোমরা সেই নিচু ক্লাসে জেনে এসেছো। এখন আমরা সেই কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম কাশ্মীর বা আমাদের দার্জিলিং, শীতকালে ওখানে টেম্পারেচার প্রায় চলে যায় 10 মানে -10 -12 এর মতো। তো -10 -12তেই ওখানে বরফের সৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা ভাবো যে -273 ডিগ্রি সেলসিয়াস যখন থাকবে, ওই এই টেম্পারেচারে গ্যাস গ্যাস থাকবে না, গ্যাস তরলে পরিণত হবে, তারপরে তরল থেকে কঠিনে পরিণত হয়ে যাবে। তাহলে গ্যাস যদি তরলে পরিণত হয়, একেবারে তো সরাসরি গ্যাস কঠিনে পরিণত হবে না, গ্যাস প্রথমে তরলে পরিণত হবে, তরল থেকে কঠিনে পরিণত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই টেম্পারেচারে গ্যাস তরলে পরিণত হয়। অর্থাৎ আমাদের চার্লসের সূত্রে তো তরলের কোনো গল্প নেই, চার্লসের সূত্র গ্যাস নিয়ে গল্প। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই -273 ডিগ্রি সেলসিয়াস বা পরম শূন্য উষ্ণতা বাস্তবে অসম্ভব। ওকে, এটাই আমরা এখানে লিখব যে এত নিম্ন উষ্ণতায় আসার পূর্বে গ্যাস তরলে পরিণত হয়, তরলে পরিণত হয়। আর চার্লসের সূত্র তরলের জন্য প্রযোজ্য নয়, তরলের জন্য প্রযোজ্য নয়। সেজন্য -273 ডিগ্রি সেলসিয়াস বা একেই কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা বাস্তবে পাওয়া অসম্ভব, পাওয়া অসম্ভব। আশা করছি তোমরা পরম শূন্য উষ্ণতা সম্পর্কে কিছুটা জানতে পেরেছ। এখন এই চার্লসের সূত্রের মধ্যে পরম শূন্য উষ্ণতার কি ধারণা রয়েছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে পরবর্তী আমরা এখন পয়েন্ট দেওয়ার চেষ্টা করব যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। আমরা এই -273 ডিগ্রি সেলসিয়াস এই কথাটি আমরা কোথা থেকে পেয়েছি? সেই ভিটির লেখচিত্র থেকে এসেছে। আর ওই ভিটির লেখচিত্র কিসের অনুসারে হয়েছে? চার্লসের সূত্র অনুসারে। তো ওটাই একটা চার্লসের সূত্রের মাধ্যমে এসেছে, সেই একটি সম্পর্কটি আমরা এখন স্থাপন করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমত ধরে নেব যে চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি যে চাপকে স্থির রাখতে হবে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 যদি উষ্ণতা হ্রাস করা হয়, হ্রাস করলে কি হবে? -273, এর থেকে তো আর
কমে কিছু করা যাবে না। -273 আনলে আমরা কি আয়তন পাব? যে আয়তন হবে, আমাদের সমীকরণটা কি ছিল? ভি প্লাস মাইনাস টি সমান V01 প্লাস মাইনাস টি বাই 273। এই হচ্ছে সমীকরণ। তো এখানে টি এর পরিবর্তে আমরা 273 ব্যবহার করব। 1 মিনিট। টি সমান 273, আর এটা যেহেতু হ্রাস এর কথা বলছে তাহলে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করব। আবার পুরো সমীকরণটা দেখে নাও, যে ভি মাইনাস 273 সমান V01 মাইনাস 273। আচ্ছা, এখানে -273 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 273। তাহলে এটা ক্যালকুলেশান করলে 0 হচ্ছে, V0-র সঙ্গে গুণ করলে 0। তাহলে আমরা V-273 এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যখন টেম্পারেচার -273-এ আনা হয় তখন আয়তন হয়ে থাকে কত? 0, যেটা তোমাদের একেবারেই প্রথমে বলে এসছি। তাহলে এখানে লিখব যে অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হবে, অর্থাৎ আয়তন লোপ পাবে। আর এটাই আগে বলা হয়েছিল। তাহলে স্থির, এখানে আরেকটু লিখতে পারি যে স্থির চাপে -273, আচ্ছা 1 মিনিট, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হবে। তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতা বলে। ওকে, এই হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা এই ব্যাখ্যাটি লিখে দিও। পরবর্তী নতুন যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে কেলভিন স্কেল। ওকে, 1 মিনিট। কেলভিন স্কেল। এই কেলভিন স্কেলের আর এক নাম রয়েছে, বা দিয়ে লিখতে পারি পরম স্কেল। পরম স্কেল একে বলা হয়ে থাকে অ্যাবসল্ট স্কেল। ওকে, এই কেলভিন স্কেল কি, কে আবিষ্কার করেছিল সেই সম্পর্কে আমরা এখন জানব। তাহলে প্রথমত পয়েন্ট দেই, আবিষ্কার। এই কেলভিন স্কেল সেলসিয়াস স্কেল থেকেই এটি এসেছে। তো বিজ্ঞানী লর্ড কেলভিন তাপমাত্রা পরিমাপের জন্য একটা নতুন স্কেল সৃষ্টি করে বা নতুন স্কেল উদ্ভাবন করে। নতুন স্কেল উদ্ভাবন করে।
তাই তার নাম অনুসারে কেলভিন স্কেল নাম দিয়েছে। ওকে, এবারে আমরা সংজ্ঞাটা পড়বো। আচ্ছা, সংজ্ঞাটা পড়ার পূর্বে তোমাদের একটু দেখিয়ে দিই। ধরো এই হচ্ছে আমাদের একটি স্কেল, যেখানে 0 রয়েছে, তারপরে -1, -2, ঠিক এরকম করতে করতে এদিকে হচ্ছে -273, এখানে -272, এখানে -271। এটি হচ্ছে সেলসিয়াস স্কেল, ডিগ্রি সেলসিয়াস। এদিকে হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে হচ্ছে কেলভিন। কেলভিনকে কে দ্বারা চিহ্নিত করা হয় এটা আমরা এখনই জানব। এখন এই কেলভিন স্কেল কি করেছে, এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 বলেছে, 0 কেলভিন, এবং -272কে 1 কেলভিন বলেছে, -271কে 2 কেলভিন বলেছে। এরকমই ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। আর যেহেতু এই -273-এর পর কোনো উষ্ণতা হয় না, যেটা আগেই বলা হয়েছে, তাই এই কেলভিন স্কেলের 0 কেলভিনের পেছনে কোনো -1 যে হবে তেমন কিছু হয় না। আর এই স্কেলটির নাম হচ্ছে কি বলছে, যে কেলভিন স্কেল। এটাই আমরা সংজ্ঞাতে লিখব, যে সংজ্ঞাতে কি লিখব তাহলে, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তবে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায়, তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে কেলভিন স্কেল বলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এই যে বলা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে -273 সমান হচ্ছে কি 0 কেলভিন, তাহলে এখানে লিখছি -273 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে কি 0 কেলভিন। আচ্ছা, এখানে কেলভিনে কোনো ডিগ্রি হবে না, 0 কেলভিন। তাহলে এখান থেকে খুব সহজভাবে বোঝা যাচ্ছে, যখন কোনো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাব তখন একে 273 যোগ করতে হবে। আবার যখন কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যাব তখন -273 কেলভিন করতে হবে। ওকে, এখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে বৈশিষ্ট্যটা বা তোমাদেরকে লক্ষ্য করালাম, এটাই আমরা পরবর্তীতে একটু দেখব। তাহলে পরবর্তীতে পয়েন্ট দেওয়া যাক। বৈশিষ্ট্যের ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট,
যে এই স্কেলের উষ্ণতাকে এই স্কেলের উষ্ণতাকে এ বা কে দিয়ে প্রকাশ করা হয়, দিয়ে প্রকাশ করা হয়। এই এ বা কে কেন তোমাদের এখানে একটু দেখাচ্ছি। এই যে কে, কেলভিনের কে, এই এ হচ্ছে অ্যাবসল্ভের এ। ওকে, এই কে এবং এ দিয়েই প্রকাশ করা হয়ে থাকে এই কেলভিনের উষ্ণতাকে। এখন নেক্সট পরবর্তী 2 নম্বর বৈশিষ্ট্য, যে পরম স্কেলে যেটা তোমাদের পাশের চিত্রেই দেখানো হয়েছে, যে 0 কেলভিন সমান -273 ডিগ্রি সেলসিয়াস। আর এটা ডিগ্রি সেলসিয়াসের জন্য। আর যদি ফারেনহাইটে প্রকাশ করি তাহলে -459.67 ডিগ্রি ফারেনহাইট। এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল। 3 নম্বর বৈশিষ্ট্য, যে পরম স্কেলের সাহায্যে যে উষ্ণতাকে পরিমাপ করব সেই উষ্ণতাকে আমরা বলবো পরম উষ্ণতা। তাহলে এখানে লিখব যে উষ্ণতা পরিমাপ করব তা পরম উষ্ণতা। তাকে পরম উষ্ণতা বলে। ওকে, এখন নেক্সট পরবর্তী বৈশিষ্ট্য, এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। 4 নম্বর বৈশিষ্ট্য, ওই যে পরম উষ্ণতা, ওই পরম উষ্ণতাকে টি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমাদের তারপরেই একটা ব্যাখ্যা করেছিলাম, যে সেখানেই দেখিয়ে দিচ্ছি। এই যে সেলসিয়াস স্কেলের মান, তার সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিনের মান পাবো। ওকে, তো ও জিনিসটাই এখানে করব, যে 5 নম্বর পয়েন্ট, সেলসিয়াস স্কেলের মান তার সঙ্গে 273 যদি যোগ করা হয় তাহলে আমরা কেলভিন স্কেলের মান পাবো। কেলভিন স্কেলের মান পাওয়া যাবে। আর কেলভিন স্কেলের সঙ্গে অর দিয়ে লিখছি, যে কেলভিন স্কেল, এখান থেকে যদি আমরা -273 করি তাহলে আমরা সেলসিয়াস স্কেলের মান পেয়ে যাব। সেলসিয়াস স্কেলের মান পাবো। এই যে 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই গ্যাসের আচরণ থেকে যে ম্যাথগুলো দেওয়া থাকে সেই ম্যাথের ক্ষেত্রে খুব কাজে আসে। আচ্ছা, আর একটি পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, এই স্কেলে ঋণাত্মক তাপমাত্রা হয় না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের পরে আর ঋণাত্মক হয় না, যেটা বলেছিলাম যে ঋণাত্মক হয় না। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কেলভিন স্কেল পুরো পরিষ্কার, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এরপরে নেক্সট পরবর্তীতে যাব, যে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। প্রথমে আমরা পরম শূন্য উষ্ণতা কি জেনেছিলাম, তো ওই চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা অর্জন করেছি। এখন কেলভিন স্কেল জানলাম, কেলভিন স্কেল থেকে চার্লসের সূত্র কীভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা জানব। তো
যে প্রমাণটা করব তার ম্যাক্সিমাম ভাগটা আমরা আগেই করে ফেলেছি, সেখান থেকে সামান্য কিছু মানে পরিবর্তন করা হয়েছে, সেটাই এখন তোমাদের সামনে প্রমাণ করব। যে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। ওকে, আচ্ছা, এখানে তাহলে ধরছি যে ধরি স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। এটা তো বোঝানোর আর কিছুই নেই, এটা একবারে সহজ সরল ব্যাপার। এখন ধরলাম আগে আমরা দেখেছি যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন, এখন আমরা দেখব T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কি হবে, ধরলাম V1। তাহলে ঠিক একই সমীকরণ V0, আমার সাথে সাথে তোমরা একটু বলতে থাকো, 1 প্লাস উপরে কি হবে T1 বাই কি হবে 273। এটাকে সমাধান করব, V1কে V1 থাকলো, V0কে V0 থাকলো, সমাধান করলে নিচে 273 যেমন ছিল থাকবে, উপরে চলে যাবে 273 একে 273 প্লাস T1। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। V1কে V1 চলে এলো, V0কে V0 চলে এলো। এই যে 273 তার সঙ্গে T1, আচ্ছা তোমাদের কিছুক্ষণ আগে যে ব্যাখ্যাটা করেছিলাম, সেলসিয়াস স্কেলের মান তার সঙ্গে 273 যোগ করলে কি হবে, কেলভিন স্কেলের মান হবে, হবে তো? তাই এটাই সেখানে বলা হচ্ছে, এই যে T1 হচ্ছে সেলসিয়াস স্কেলের মান, T ডিগ্রি সেলসিয়াস যে ধরা হয়েছে তার সঙ্গে 273 যোগ করা হয়েছে, তাহলে একে আমরা কি বলবো, কেলভিন স্কেলের মান। আর কেলভিন স্কেলের মানকে আমরা এখানে ধরে নেব যে কি 273 প্লাস T1 সমান, আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল T1। তাহলে এখানে লিখব ক্যাপিটাল T1 বাই 273, এটার আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আমরা এই যে প্যারাটা করলাম একই রকম প্যারা, শুধু এখানে T1 এর পরিবর্তে T2 হিসাবে আমরা ক্যালকুলেশনটি করব। তাহলে এখানে লিখলাম T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ধরলাম V2। তাহলে সমীকরণ কি হবে, V0 যেমন এক্ষুনি করলাম 1 প্লাস T2 বাই 273 ব্র্যাকেট ক্লোজ। ঠিক একই রকমের সমাধান, V0 273 প্লাস T2 বাই 273 ব্র্যাকেট ক্লোজ। এদিকে হয়ে যাবে V0, এটাকে তাহলে কি ধরবো, যে ধরলাম T2 বাই 273, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আচ্ছা, ব্র্যাকেট এখানে লিখে দিচ্ছি 273 প্লাস T2 সমান হচ্ছে ক্যাপিটাল T2। ওকে, আশা করছি এবার কোনো সমস্যা নেই। এবারে আমরা 1 নম্বর সমীকরণ ভাজিতক 2 নম্বর সমীকরণ করে পাই, তাহলে V1 বাই V2, V1 এর মান কি ছিল, V0 T1 বাই 273 বাই V0 T2 বাই 273। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, V0 কেটে যাবে, আর এদিকে হচ্ছে 273 কেটে যাবে, তাহলে থাকার মধ্যে থাকলো কি, যে V1 বাই V2 সমান T1 বাই
T2। এই হচ্ছে আমাদের সমীকরণ। আগে একটা সমীকরণ তোমাদের দেখিয়েছিলাম, যে এই সমীকরণটা দেখে রাখো, তোমাদের পরীক্ষার জন্য খুব মানে এই চার্লসের সূত্র থেকে আসা যে ম্যাথগুলো তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর একটা সমীকরণ হচ্ছে এইটি। এই দুটো সমীকরণ থেকেই তোমাদের ম্যাথগুলো এসে থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে একটু ছোট্ট করে লিখতে পারি যে সুতরাং ভি বাই টি সমান হচ্ছে কি ধ্রুবক। ওকে, বা ভি সমানুপাতি টি। V1 T1 ধ্রুবক কেন বলা হয়েছে? কারণটা হচ্ছে আমরা সমাধান করেই এটা পেয়েছি। এটা তাহলে কোথার থেকে সমাধান করলাম? যে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। তাহলে যে ভি সমানুপাতি টি হয়েছে, এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে স্থির চাপে, যেটা আমরা এই সমাধানটা করার পূর্বেই একেবারে ধরেছিলাম, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক হয়। পরম উষ্ণতার সমানুপাতিক হয়। আর এটি হচ্ছে কি চার্লসের বিকল্প রূপ। এখন এই চার্লসের সূত্রে আমরা একটা নতুন উষ্ণতা জানলাম, যে উষ্ণতাটা হচ্ছে কেলভিন উষ্ণতা। আমরা এই যে প্রমাণটা করলাম যে কেলভিন স্কেল, এক মিনিট কোথায় গেল, এই যে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র, কেলভিন স্কেল এবং কেলভিন উষ্ণতাও রয়েছে। তাহলে আমরা এখন যে লেখচিত্রটি অঙ্কন করব, সেই লেখচিত্রটি হয়ে যাবে, এখানে একটু হেডিং দিয়ে দিই, যে আয়তন ভি বনাম কেলভিন স্কেল, কেলভিন স্কেল বা উষ্ণতা লিখতে পারো লেখচিত্র। আমরা আগে একটা লেখচিত্র করেছিলাম, যেটা ছিল আয়তন বনাম সেলসিয়াস উষ্ণতার সঙ্গে ছিল, আর এটা হচ্ছে কেলভিনের সঙ্গে। আচ্ছা, এটা লেখচিত্রটি কেমন হবে? এটা হচ্ছে মূল বিন্দুগামী লেখচিত্র হয়ে থাকবে। এদিকে হচ্ছে আমরা টি ধরলাম, এদিকে ভি ধরলাম, এর লেখচিত্রটি মূল বিন্দু থেকে নির্গত হবে। ওকে, এখানে ডট ডটও দিতে পারো। আমরা একটা ধরলাম P1 আর একটা ধরলাম P2, কারণ দুটো উষ্ণতা, এই যে T1 এবং হচ্ছে T2, এই কারণে আমরা এখানে দুটো লেখচিত্র অঙ্কন করেছি। একটা, আচ্ছা, এটা হচ্ছে P1 P2, মানে ওখানে হচ্ছে T1 T2 রয়েছে। একটাতে হচ্ছে চাপ স্থির ছিল, দুটোতেই চাপ স্থির, কিন্তু এর ক্ষেত্রে চাপ আলাদা, এর ক্ষেত্রে চাপটি আলাদা। তাহলে এখানে আমরা লিখে দেবো কে বড়, তাহলে P1 হচ্ছে বড় হবে এবং হচ্ছে P2 হচ্ছে ছোট হবে। ওকে, তাহলে যার চাপটা কম তার লেখটা উপরের দিকে হবে, যার চাপটা বেশি হবে তার লেখটা নিচের দিকে হবে। আচ্ছা, এখানে আমরা একটু অল্প ভাষার মধ্যে দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আমরা আগের লেখচিত্রটাতে যেমন একটু লিখেছিলাম তেমন এখানেও লিখে নেব, যে আয়তন ভিকে ওয়াই অক্ষ ও কেলভিন উষ্ণতা টিকে এক্স অক্ষ বরাবর অবস্থান করে সরল রেখা লেখচিত্র পাওয়া যায়। সরল রেখা লেখচিত্র
পাওয়া যায়। আচ্ছা, কীরকম সরলরেখা? আগেরটাও কিন্তু সরলরেখা হয়েছিল, কিন্তু মূল বিন্দুগামী নয়, যেটা লিখেও দেওয়া হয়েছিল, কিন্তু এটা হচ্ছে সরলরেখা, কিন্তু মূল বিন্দুগামী হয়ে থাকবে। যদি আচ্ছা এই সরলরেখাটি, এই সরল রেখাটি মূল বিন্দুগামী। ওকে। আচ্ছা, যদি স্থির চাপ করা হয়, কারণ স্থির চাপ তো আছেই, তো মানে চার্লসের সূত্র মানেই চাপ হচ্ছে স্থির। স্থির চাপে 0 কেলভিন বা পরম পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় এবং চাপ স্থির থাকে, মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমান হবে। পরম উষ্ণতার সমানুপাতিক হবে, যেটা আগেও লিখে দিয়েছি, এখানেও একবার লিখে দেওয়া হলো। ওকে। আচ্ছা, আজকে তাহলে টপিকে আমরা কি কি জানলাম একবার প্রথম থেকে রিভিশন হয়ে যাক। প্রথমত চার্লসের সূত্রকে আবিষ্কার করেছে। নেক্সট, পরবর্তীতে চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের ধ্রুবক, চার্লসের সূত্রের ব্যাখ্যা এবং গাণিতিক রূপ, এই যে সমীকরণটা আমরা লাস্ট করেছি, এই সমীকরণটা মাথার মধ্যে রাখবে সবসময়, এখান থেকে ম্যাথ এসে থাকে। আচ্ছা, গাণিতিক রূপ এবং ব্যাখ্যা হয়ে গেল, এবং ওই ব্যাখ্যার থেকে বা চার্লসের সূত্র থেকে লেখচিত্র কিছু, এটা একটা টপিক কমপ্লিট হয়ে গেল। আর একটা পরবর্তী টপিক হচ্ছে, যেটা আমাদের ওই চার্লসের সূত্রর সঙ্গেই রয়েছে, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে এবং ওই চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতাটা কিভাবে সৃষ্টি হয়েছে বা কীভাবে উদ্ভব হয়েছে, সে সম্পর্কে হয়ে গেল। ওকে। নেক্সট হচ্ছে কি, পরবর্তীতে হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন বা পরম স্কেল। পরম স্কেল বা কেলভিন স্কেলকে আবিষ্কার করেছিল যে লর্ড কেলভিন। আচ্ছা, এই লর্ড কেলভিনে তোমাদের চিত্রটা বোধহয় দেখানো হয়নি, আচ্ছা ওটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই পরম স্কেল বা কেলভিন স্কেল এর বৈশিষ্ট্য হয়ে গেল। এই কেলভিন স্কেল থেকে চার্লসের সূত্র কিভাবে এসেছে, চার্লসের সূত্র লেখচিত্র হয়ে গেল। তাহলে তোমাদের এখানে দুটো টপিক থেকে ম্যাথ আসে। একটা হচ্ছে প্রথমত চার্লসের সূত্র থেকে যে গাণিতিক রূপটা এসেছে, ওখান থেকে ম্যাথ আসে। আর একটা ম্যাথ এসে থাকে তোমাদের চার্লসের সূত্রর সাহায্যে, কেলভিন স্কেলের সাহায্যে যে চার্লসের সূত্রটি ব্যাখ্যা হয়েছে, ওখানে যে আমরা ম্যাথ বা গাণিতিক রূপটা প্রকাশ করলাম, ওখান থেকে আসে। আচ্ছা, এই যে হচ্ছে বিজ্ঞানী কেলভিন। তো আমাদের পাশেই একটা চিত্র দেওয়া হয়েছে, দেখো এই যে কেলভিন স্কেল, কালারটা একটু চেঞ্জ করি। ওকে, এবার বোঝা যাচ্ছে পরিষ্কার। কেলভিন স্কেলে দেখো, ঠিক এই রোটা হচ্ছে পুরো কেলভিন মানে সেলসিয়াস স্কেল, আর এদিকটা হচ্ছে কেলভিনের জন্য। এখানে দেখো এই যে -273 রয়েছে, ঠিক এরই উল্টো দিকে কেলভিনে 0 ডিগ্রি মানে 0 কেলভিন বলা হয়েছে। এখানে দেখো -9 ডিগ্রি, এখানে হচ্ছে 1083.15। ওকে। দেখো -80, 1093.15। আচ্ছা 1000 না, এটা সরি 19,315। আচ্ছা, এটা 19,000 নয়, কিন্তু এটা ক্যালকুলেশান করলে 19,000 নয়, 193 হবে। এটা হচ্ছে সব দশমিক,
এই দশমিকগুলোকে পয়েন্ট মানে কমা করে দিয়েছে। ওকে, এটা কোনো কমা টমা নয়, এটা হচ্ছে দশমিক, মানে 183.15, 193.15, 203.15। দেখো যে যা ডিগ্রি সেলসিয়াস থেকে তোমাদের কেলভিনে মানগুলো প্রকাশ করা হয়েছে। ধরলাম আমি মাঝে একটা যদি তুলে নেই, এই যে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমি কেলভিনে যাব কি করব, যে 50 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে আমি 273 যোগ করব। তাহলে 273 যোগ করলে এটা আমি পেয়ে যাব যে 323 পেয়ে যাব। কিন্তু আমি বলেছিলাম কি 323 আমি পাচ্ছি এত কেলভিন। আমি একটা কথা বলেছিলাম তোমাদের ক্লাসের মধ্যেই, যে কোনো কোনো বইয়ে 273 দেওয়া রয়েছে, কোনো কোনো বইয়ে 273.15 দেওয়া রয়েছে। এবারে 0.15 যখনই যোগ করবে তাহলে তোমরা এখানে 323-এর পরিবর্তে 323.15 অ্যান্সার চলে আসবে। ওকে, কোনো সমস্যা নেই। ঠিক পাশে দেখো ফারেনহাইটের সঙ্গে তুলনা করা হয়েছে। -273 এর সঙ্গে ফারেনহাইট হচ্ছে -459, বা কোনো কোনো বইয়ে -459.4ও দেওয়া রয়েছে। আবার কোনো কোনো বইয়ে -489.67ও দেওয়া রয়েছে। তোমাদের সব রকমই করে দেওয়া রয়েছে। এই একটা স্কেলের সাহায্যে চিত্র তুলে ধরা হয়েছে, আর একটি এই যে এখানে স্কেল রয়েছে। এখানে 3টি স্কেল একসঙ্গে দেওয়া হয়েছে। এই যে দেখো 0 ডিগ্রি, -273, -460। ঠিক এই জিনিসটা তোমাদের এইখানে বৈশিষ্ট্যতে লিখিয়েছিলাম। এই যে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে বৈশিষ্ট্য। ওকে, দেখতে পাচ্ছ এই যে বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে। তাহলে আমরা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। চার্লসের সূত্র থেকে আর একটা টপিক থেকে যাচ্ছে, যেটা আমরা আগামীকাল কমপ্লিট করব, যে বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপ। ওই রূপটি আমরা প্রকাশ করব এবং ওর সঙ্গে এই চার্লসের সূত্র থেকে যেসব ব্যাখ্যামূলক কোশ্চেন আসে সেগুলো দেখব। এই চার্লসের সূত্র থেকে বিগত বছরে কেমন টাইপের কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আর যারা নতুন তাদেরকে বলে দিই, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর এই যে পিডিএফটা আমরা রেডি করেছি, ওই পিডিএফটি আপলোড করা হয়ে থাকে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করলাম।